আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর? বিশ্বব্যাপী সামরিক প্রযুক্তির দৌড়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন অন্যতম আলোচিত বিষয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ শীর্ষ সামরিক শক্তিগুলো যখন এই ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রতিযোগিতায় নেমেছে, তখন ইরানও পিছিয়ে নেই। দেশটি সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যা তাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। পুতিনের মাথার উপরেই কেন বোমারু বিমান ওড়ালো যুক্তরাষ্ট্র? আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় নজিরবিহীন এক দৃশ্য ধরা পড়ে। জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে দুই নেতা লাল কার্পেট ধরে মঞ্চের দিকে এগোচ্ছিলেন। ঠিক সেই সময় আকাশে উড়ে যায় এক ঝাঁক মার্কিন যুদ্ধবিমান, যার মধ্যে ছিল ভয়ঙ্কর B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানও। ছোট একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় বিমানগুলো ঠিক পুতিনের মাথার উপর দিয়ে উড়ে যায়। এ সময় পুতিন হালকা চমকে যান এবং আকাশের দিকে তাকান। বিস্ময়ের সঙ্গে তিনি মুহূর্তে বুঝতে পারেন কেবল কাকতালীয় নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি নিখুঁত উদাহরণ। বাড়ির সবাইকে বলেছিলাম দ্রুত সরতে, ফিরে দেখি কিছুই নেই। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মুহূর্তেই ধসে পড়ে ঘর বাড়ি, ভেসে যায় মানুষ, পশু, জমিজমা। কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা বলে মনে করছেন স্থানীয়রা। বন্যার ভয়াবহতা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল সামাদ। তিনি জানান, পাহাড়ি ঢল আছড়ে পড়ার সময় তিনি ছিলেন নামাজে। সফল নামাজ শেষে তিনি ফিরে আসেন বাড়িতে, কিন্তু তখন আর বাড়ি বলে কিছু নেই। জলের তোড়ে মুহূর্তে গায়েব হয়ে গিয়েছে তার আশ্রয়। ভেতরে থাকা পরিবারের 5 সদস্য ভেসে গিয়েছে সেই তোড়ে। তিনি বলেন, আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, মসজিদে যাওয়ার আগে পরিবারের সবাইকে সরতে বলেছিলাম। ফিরে এসে দেখি কিছুই নেই। কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো 98 বাংলাদেশিকে। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 98 বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা বার্নামা। বার্নামার তথ্য মতে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত 1টা থেকে সকাল 7:30 পর্যন্ত অভিযান চালায়। এই সময় 181 জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা, যার মধ্যে 98 মালয়েশিয়ার প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়। পুতিনকে ট্রাম্প পত্নীর গোপন চিঠি, কি আছে এতে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। শুক্রবার আলাস্কার আঙ্করেজে শীর্ষ বৈঠকের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি পুতিনের হাতে সেটি তুলে দেন। ব্যক্তিগত এই চিঠিতে কি লিখেছেন মেলানিয়া, তা নিয়ে চলছে আলোচনা। জানা গিয়েছে, মূলত ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার কথা তুলে ধরে ওই চিঠি লেখেন মেলানিয়া। চিঠির মাধ্যমে তিনি যুদ্ধের ভয়াবহতা ও নিজের উদ্বেগের বিষয় পুতিনের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। কেন আফগানিস্তানে নজর চীনের? আফগানিস্তান ভৌগোলিক অবস্থান এবং ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে বরাবরই বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত এই দেশটি ইতিহাসে বারবার পরাশক্তির দ্বন্দ্বের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। একসময় ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের প্রতিযোগিতা, পরে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধ, সবকিছুর কেন্দ্রেই ছিল আফগানিস্তান। 2021 সালে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপরই দেশটি ঘিরে প্রতিবেশীদের যেমন চীন, ভারত, পাকিস্তান ও ইরানের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন হলো, অর্থনৈতিক মৃতপ্রায় আফগানিস্তানকে নিয়ে কেন এই প্রতিযোগিতা? হিন্দুদের উৎসবে তিনি কেন শুভেন্দুর কর্মসূচি? ভেজাল হিন্দু, কটাক্ষ তৃণমূলের। পাড়ায় আড্ডা মারছিলেন বন্ধুদের সঙ্গে, হঠাৎ ছুরি দিয়ে লাগাতার কোপ। বেলেঘাটায় তৃণমূল কর্মীর উপর হামলা তৃণমূলের। খেলার মাঠে রেফারিকে লাথি, গ্রেফতার মেদিনীপুরে তৃণমূল নেতা। পাঁঠার মাংসের সঙ্গে বিষ মিশিয়ে খুন 12 সার্মেও জামিনযোগ্য ধারায় রুজু মামলা। হাতে গোপাল পাঠার ছবি, গ্রেট ক্যালকাটা কিলিংসে নিহতদের স্মরণে রাজপথে নামলেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলা থেকে এই খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর? বিশ্বব্যাপী সামরিক প্রযুক্তির দৌড়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন অন্যতম আলোচিত বিষয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ শীর্ষ সামরিক শক্তিগুলো যখন এই ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রতিযোগিতায় নেমেছে, তখন ইরানও কিন্তু পিছিয়ে নেই। দেশটির সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যা তাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটা কি? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে চলতে সক্ষম, অর্থাৎ এদের গতি হয় ম্যাক 5-এরও বেশি। ইরানের ফাতা ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 13, যা ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার। এর ফলে ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিটের মধ্যে দূরবর্তী লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। ফাতা ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য: ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং গতি ম্যাক 13। এটি এর নিজস্ব আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গতিপথ পরিবর্তন ক্ষমতা: ফাতা ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে, যা এটিকে আটকানো প্রায় অসম্ভব করে তোলে। জ্বালানি: উন্নত মানের প্রোপালশন সিস্টেম, যা দীর্ঘ পাল্লা এবং অতি দ্রুত গতি নিশ্চিত করে। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ: বিশ্বের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট, আয়রন ডোম বা থাড, এগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। কারণ প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে পূর্ব নির্ধারিত কক্ষপথে চলে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেখানে যাত্রাপথের দিক পরিবর্তন করতে পারে। ফলে এর অবস্থান ও লক্ষ্য অনুমান করা কঠিন হয়ে পড়ে। ইরানের কৌশলগত বার্তা: ফাতা ক্ষেপণাস্ত্রের উন্মোচন কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা বহন করে। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞার মুখে থেকেও দেশীয় গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে অবস্থানে পৌঁছেছে। ফলে এই অস্ত্র এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের কাছেও আলোচনার বিষয়। আঞ্চলিক ভারসাম্যের প্রভাব: বিশ্লেষকরা বলছেন ইরানের এই অগ্রগতি মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তারা মনে করেন ইরানের প্রধান শত্রু ইসরায়েল, যার কাছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ফাতা তাদের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াতে পারে। আবার উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো, যাদের সঙ্গে ইরানের ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে, তাদের নিরাপত্তা হিসেবেও নতুন ঝুঁকি তৈরি হলো। সামরিক ও রাজনৈতিক তাৎপর্য: ইরানের জন্য ফাতা ক্ষেপণাস্ত্র শুধু প্রতিরক্ষার হাতিয়ার নয়, বরং রাজনৈতিক চাপ মোকাবিলারও একটি কৌশল। এটি একদিকে দেশের জনগণের কাছে প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের শক্তির প্রদর্শন। সার্বিকভাবে দেখা যায়, ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক সক্ষমতার একটি যুগান্তকারী সংযোজন। এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধেও এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রমাণিত। ফলে এটা নিশ্চিত যে ইরান এই প্রযুক্তি অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। পুতিনের মাথার উপরে কেন বোমারু বিমান ওড়ালো যুক্তরাষ্ট্র? আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকের সময় নজিরবিহীন এক দৃশ্য ধরা পড়ে। জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিজার্ভসনে দুই নেতা লাল কার্পেট ধরে মঞ্চের দিকে এগোচ্ছিলেন। ঠিক সেই সময় আকাশে উড়ে যায় এক ঝাঁক মার্কিন যুদ্ধবিমান, যার মধ্যে ছিল ভয়ঙ্কর B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানও। ছোট একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় বিমানগুলো ঠিক পুতিনের মাথার উপর দিয়ে উড়ে যায়। এই সময় পুতিন হালকা চমকে যান এবং আকাশের দিকে তাকান। বিস্ময়ের সঙ্গে তিনি মুহূর্তেই বুঝতে পারেন কেবল কাকতালীয় নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি নিখুঁত উদাহরণ। B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রতীক। প্রতিটি বিমান প্রায় $2.1 বিলিয়ন। এটি বিশ্বে তৈরি করা সবচেয়ে ব্যয়বহুল বিমান। বিশেষ স্টেলথ প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডার এড়িয়ে বিমানটি সহজেই লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। এছাড়া বিমানটি আকাশেই জ্বালানি দিতে পারে, ফলে একটানা পৃথিবীর যে কোনো স্থানে পৌঁছে আঘাত হানতে সক্ষম এই বিমানটি সাধারণ ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহন করতে পারে। একই সঙ্গে 16টি B-83 পারমাণবিক বোমা বহন করার ক্ষমতা রাখে। এর ফলে বিমানটি কেবল সামরিক মহড়ার জন্য নয়, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রেও এক ধরনের শক্তিশালী ভরসা হিসেবে কাজ করে। চলতি বছরে জুনে ইরানের ফোর্দো সহ অন্যান্য পরমাণু স্থাপনায় হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিমানই ব্যবহার করেছিল, যেখানে অন্তত 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছিল, যার প্রতিটি ওজন ছিল 30,000 পাউন্ড। এই হামলার উদ্দেশ্য ছিল অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত হানা। B-2 বোমারু বিমানে 2 জন পাইলট থাকলে এর বেশিরভাগ কার্যক্রম চলে স্বয়ংক্রিয়ভাবে। এতে পাইলটদের উপর চাপ কম থাকে। অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নির্ভুল নেভিগেশন প্রযুক্তির কারণে বিমানটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং শত্রু
প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। পুতিনের মাথার ওপরেই কেন বিটু ওড়ানো হলো? ট্রাম্প পুতিন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক আলোচনায় বসা। তবে বৈঠকের শেষে কোনো উল্লেখযোগ্য ঘোষণা বা সমাধান সামনে আসেনি। তবু এই মুহূর্তে পুতিনের মাথার উপর দিয়ে বিমান ওড়ানো শুধু মহড়া হিসেবে দেখা যায় না, এটি ছিল একটি শক্তিশালী কৌশলগত বার্তা যা আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা প্রদর্শন করে। বিশ্লেষকরা মনে করেন এই ধরনের প্রদর্শন কেবল রাজনৈতিক শাসক বা বৈঠকে ভয় দেখানোর জন্য নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও শক্তি প্রদর্শনের একটি অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। এটি রাশিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর ওপর চাপ সৃষ্টি করে এবং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাবকে আরো জোরদার করে। আলাস্কায় এই দৃশ্য স্পষ্টভাবে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার পাশাপাশি তার সামরিক ক্ষমতাকে কার্যকরভাবে প্রদর্শনের প্রস্তুতি রাখে। এটি মার্কিন কৌশলগত প্রভাব, শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার সক্ষমতার একটি প্রমাণ। সবাইকে বলেছিলাম দ্রুত সরতে, ফিরে দেখি কিছুই নেই। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। পাহাড়ের ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মুহূর্তে ধসে পড়ে ঘরবাড়ি, ভেসে যায় মানুষ, পশু ও জমি জমা। কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা বলে মনে করছেন স্থানীয়রা। বন্যার ভয়াবহতা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন স্থানীয় মসজিদের ইমাম মৌলানা আব্দুল সামাদ। তিনি জানান, পাহাড়ের ঢল আছড়ে পড়ার সময় তিনি ছিলেন নামাজে। নফল নামাজ শেষ করে তিনি ফিরে আসেন বাড়িতে, কিন্তু তখন আর বাড়ি বলে কিছুই ছিল না। জলের তোরে মুহূর্তে গায়েব হয়ে যায় তার আশ্রয়। ভেতরে থাকা পরিবারের 5 সদস্য ভেসে গিয়েছে সেই তোরে। তিনি বলেন, আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, মসজিদে যাওয়ার আগে পরিবারের সবাইকে সরতে বলেছিলাম। ফিরে এসে দেখি কিছুই নেই। এই দৃশ্য শুধু আব্দুল সামাদের নয়, পুরো গ্রামের প্রায় প্রতিটি পরিবারের মৃত্যু ও নিখোঁজের দুঃসংবাদে একে একে ভেঙে পড়ছে। মৃত্যু ক্ষয়ক্ষতির ভয়াবহ হিসেব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ হিসেব অনুযায়ী গত 48 ঘন্টায় অন্তত 307 জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে 279 জন পুরুষ, 15 জন নারী এবং 13 জন শিশু। আহত হয়েছেন আরও অন্তত 23 জন। পিডিএমএ জানায়, এখনো পর্যন্ত 74টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে 11টি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তবে স্থানীয়রা বলছেন প্রকৃতির ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি, কারণ অনেক দুর্গম এলাকায় এখনো উদ্ধার কাজ পৌঁছয়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সোয়াদ, পুনের, বাজার, তোরঘর, মানসেরা, সাংলা ও বটগ্রাম জেলা। পাহাড়ি ঢল নেমে আসায় এই অঞ্চলে গ্রামগুলোতে মিনিটের মধ্যে নদী ও খালের জল উপচে পড়েছে। গ্রাম জুড়ে হাহাকার। বেসনফ্রি গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা আশফাক আহমদ তখন ইসলামাবাদে ছিলেন। ফোনে পরিবারকে সরতে বললেও তারা রক্ষা পাননি। তার পরিবারের 14 সদস্যের মধ্যে 4 জনের লাশ পাওয়া গিয়েছে, 10 জন এখনও নিখোঁজ। স্থানীয় ব্যবসায়ী নূর ইসলাম বলেন, আমি দুপুরে গ্রামে গিয়েছিলাম, একটিও ঘর অক্ষত নেই। মানুষের কান্নায় আকাশ ভারী হয়ে উঠছিল, যেন শুধু দাফন আর জানাজা। গ্রাম যেন এক মৃত্যুপুরী। বিদেশে শ্রমিক হিসেবে কাজ করা মোহাম্মদ ইসলাম ছুটিতে গ্রামে ফিরে এসেছিলেন। তার চোখের সামনে গোটা গ্রামটি ধ্বংস হয়ে যেতে দেখে তিনি বললেন, মৃতদেহ রাখারও জায়গা ছিল না। লোকজন শুধুই লাশ খুঁড়ে বের করছিল, তারপর তাড়াহুড়ো করে দাফন দিচ্ছিল। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম প্রাদেশিক সরকার জানান, ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে জরুরি ভিত্তিতে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বুনের জেলায় দেওয়া হয়েছে 15 কোটি, বাজার, পটগ্রাম ও মানসেরায় 10 কোটি এবং সোয়াতে 5 কোটি। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট ভেঙে পড়ায় হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম গ্রামে খাবার ও ওষুধ পাঠানো হচ্ছে। রেস্কিউ 1122-র এক কর্মকর্তা জানান, আমাদের প্রধান কাজ এখন মৃতদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া। তবে প্রতিদিনই নতুন নতুন জায়গা থেকে খবর এসে চলেছে। কেন আফগানিস্তানি নজর চীন, ভারত ও পাকিস্তানের? আফগানিস্তান ভৌগোলিক অবস্থান এবং ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে বারবারই বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত এই দেশটি ইতিহাসে বারবার পরাশক্তির দ্বন্দ্বের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। একসময় ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের প্রতিযোগিতা, পরে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধ, সবকিছুরই কেন্দ্র ছিল আফগানিস্তান। 2021 সালে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালিবান। এরপরে দেশটি ঘিরে প্রতিবেশীদের যেমন চীন, ভারত, পাকিস্তান, ইরানের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন হলো, অর্থনৈতিকভাবে মৃতপ্রায় আফগানিস্তানকে নিয়ে কেন এত প্রতিযোগিতা? ভৌগোলিক অবস্থান সবার জন্যই কৌশলগত সম্পদ। আফগানিস্তান দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্যের ক্রস রোড বা মিলনস্থল। পাকিস্তানের সীমান্ত ঘেঁষা এই দেশটি চীনের সিনজিয়াং প্রদেশের সঙ্গেও সংযুক্ত। ভারত সরাসরি আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ না করলেও পাকিস্তান হয়ে মধ্য এশিয়ায় প্রবেশের পথে আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। চীনের জন্য আফগানিস্তান মধ্য এশিয়ার জ্বালানি সম্পদের দিকে একটি প্রবেশদ্বার এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য অপরিহার্য।
পাকিস্তানের জন্য। আফগানিস্তান তার পশ্চিম সীমান্তের নিরাপত্তার সাথে গভীরভাবে জড়িত। কাবুলে কোনো ধরনের সরকার থাকবে তা ইসলামাবাদের অভ্যন্তরীণ রাজনীতিকেও প্রভাব ফেলে। ভারতের জন্য আফগানিস্তান পাকিস্তানকে ঘিরে ভারতের কৌশলগত পাল্টা ভারসাম্যের জায়গা। কাবুলে ভারতের উপস্থিতি ইসলামাবাদকে বাড়তি চাপের মধ্যে রাখে। নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী ইস্যু। আফগানিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও মাদক পাচারের জন্য পরিচিত। তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর এই উদ্বেগ আরও বেড়েছে। চীনের দুশ্চিন্তা মূলত শিনজিয়াং এর উইঘর মুসলিমদের নিয়ে। চীন আশঙ্কা করে আফগানিস্তান আবারও যদি জঙ্গি গোষ্ঠীর নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, তবে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের মতো সংগঠন চীনের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করতে পারে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তান ভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান হামলা শিকার। ইসলামাবাদ তাই চায় কাবুল সরকার এদের দমন করুক। ভারতের উদ্বেগ আল কায়দা ও ইসলামিক স্টেট খোরাসান শাখাকে নিয়ে কাশ্মীরে জঙ্গি তৎপরতা বাড়তে পারে, এই আশঙ্কায় ভারত সবসময় সতর্ক। অর্থনৈতিক সম্ভাবনা ও প্রাকৃতিক সম্পদ। আফগানিস্তানকে বলা হয় অব্যবহৃত খনিজ ভাণ্ডার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী দেশটিতে প্রায় $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে রয়েছে লিথিয়াম, তামা, লোহা, স্বর্ণসহ নানা বিরল ধাতু, যা আধুনিক প্রযুক্তি, ব্যাটারি ও ইলেকট্রনিক শিল্পের জন্য অপরিহার্য। চীন, যাকে বিশ্বের রেয়ার আর্থ খনিজের সবচেয়ে বড় ব্যবহারকারী বলা হয়, আফগানিস্তানের এই সম্পদে বিনিয়োগে আগ্রহী। তালেবান সরকার ইতিমধ্যেই চীনের সঙ্গে বেশ কিছু চুক্তি করেছে। ভারত বিগত 2 দশকে আফগানিস্তানে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। এর মধ্যে সড়ক, হাসপাতাল, বাঁধ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত অন্তর্ভুক্ত। ভারতের লক্ষ্য ছিল কেবল আঞ্চলিক প্রভাব নয়, ভবিষ্যতে খনিজ সম্পদে অংশীদার হওয়া। পাকিস্তান মূলত ট্রানজিট ও বাণিজ্য রুটে সুবিধা চায়। আফগানিস্তান হয় মধ্য এশিয়ার বাজারে প্রবেশ পাকিস্তানের জন্য বড় অর্থনৈতিক সুযোগ। রাজনৈতিক প্রভাব ও কূটনৈতিক প্রতিযোগিতা। আফগানিস্তান ঘিরে চীন, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র। চীন তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার প্রথম দেশগুলোর মধ্যে একটি। তাদের লক্ষ্য পশ্চিমা প্রভাবমুক্ত করে আফগানিস্তানকে বেজিং এর অর্থনৈতিক জালে টেনে আনা। ভারত সরাসরি তালেবানকে স্বীকৃতি দেয়নি, তবে মানবিক সহায়তার মাধ্যমে কাবুলে প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। ভারতের কৌশল হলো পাকিস্তানের একচেটিয়া প্রভাব ঠেকানো। পাকিস্তান ঐতিহাসিকভাবে তালেবানের ঘনিষ্ঠ মিত্র, তবে এখন সম্পর্ক জটিল। ইসলামাবাদ চায় তালেবান তাদের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিক, কিন্তু কাবুলের নেতারা মানছে না। 5. আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। আফগানিস্তান অস্থিতিশীল থাকলে এর অভিঘাত শুধু কাবুল বা ইসলামাবাদে সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ে। উদ্বাস্তু সংকট, মাদক পাচার, চোরাচালান, অস্ত্র ব্যবস্থা সবই পার্শ্ববর্তী দেশগুলোর জন্য হুমকি। তাই চীন, ভারত ও পাকিস্তান প্রত্যেকেই চাইছে নিজেদের মতো করে আফগানিস্তানের পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো 98 বাংলাদেশিকে। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 98 বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা বার্নামা। বার্নামার তথ্য মতে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত 1টা থেকে সকাল 7টা 30 পর্যন্ত অভিযান চালায়। এই সময় 181 জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা, যাদের মধ্যে 98 বাংলাদেশি মালয়েশিয়ার প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেনি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়। এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, যাদের আটকে দেওয়া হয়েছে তারা বাংলাদেশ থেকে ভোরের একটি ফ্লাইটে এসেছিলেন। দিনের বেলায় যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন। ভুয়ো হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতেই দেওয়া হয়নি। একেপিএস আরও জানায়, যাদের আটকে দেওয়া হয়েছে তারা খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করতেন। তাদের অবৈধভাবে কাগজ ও কাজ ও থাকার পরিকল্পনা ছিল।